বাইকে ওঠার আগে তার বাবাকে কল দিয়ে বলে দেয় সে অফিস থেকে বের হচ্ছে। বাইকটা স্টার্ট দিয়ে সোজা নিজ গতিতে আগাতে থাকে, তবে বেশি দূর যেতে পারলো না। বাইকটা হুট করে স্লিপ কাটলো রাস্তায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। রাস্তায় কিছু পথযাত্রী এগিয়ে এসে অন্তিককে ধরে, হুম। বলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ায়। পাশে মাটির রাস্তা থাকাতে তেমন আঘাত পায়নি সে। পানি খেয়ে একটু দাঁড়িয়ে জিরিয়ে নিল। লোকগুলোকে ধন্যবাদ দিয়ে আবারও বাইকে উঠে নিজেদের ফ্ল্যাটে এসে গা এলিয়ে দিল অন্তিক। চুপ করে কিছু সময় উপরের দিকে তাকিয়ে থাকে। তার কি অনুশোচনা হচ্ছে? না তো। তাহলে কেন কুহুকে চাইতে ইচ্ছে হচ্ছে? এখন কুহুর কাছে গেলে কি কুহু কথা বলবে তার সাথে? না, পেছি খুব জেদি, সহজে মানাতে পারবে না। তবে অন্তিকও কম কিসের, সেও মানাবে না। সে কত বলল কিছু হলে এখানে আসতে, কিন্তু কুহু আসলো না। এটাও কুহুর ভুল। তবে অন্তিক কি এবার বড় ধরনের ভুল করেনি? কেউ কি নিচের ভুল দেখে? দেওয়ালে টাঙানো একটি প্লাস্টিকের দড়িতে কুহুর ওই দিনের ছেঁড়া শাড়িটা এখনো ঝুলছে। তারপরে কুহু আর আসেনি এই বাড়িতে। বাহ, কি কপাল অন্তিক, কি কপাল! বউকে বাসা গিফট করে এখন নিজের একাই থাকতে হয়। কথায় আছে, স্বামী স্ত্রী হতে হয় একজন আগুন তো একজন পানি। একজন রেগে গেলে চুপ থেকে বোঝাতে হয় অপরজনকে। কিন্তু ওই দিন এতটাই বেশি হয়েছিল যে দুজনেই আগুন হয়ে গিয়েছিল। প্রতিদিন ফ্ল্যাটে এসে থাকার কারণ কি? মানসিক শান্তি? না তো। প্রতিদিন মনে হয় কুহুর রাগ কমলে চলে আসবে তার কাছে। আহ, বোকা প্রেমিক! প্রেমিকাকে এতটা কষ্ট দিয়েও বুঝলো না যে কতটা আঘাত করেছে তার প্রেয়সীকে। শাড়িটা দিয়ে নীরব থেকে তাকিয়ে থাকলো অন্তিক। পেছি। এখানে আসলে একটু শান্তি লাগে। মনে হয় সেদিনের গুঞ্জনগুলো এখনো আছে। চোখগুলো বুঝে নিলে সে নিজের ভুলগুলো কি বুঝতে পারছে? একদিনেই তো কুহুর অভাব তাকে তাড়না দেয়। সেখানে কেটে গেল যে সপ্তাহ। একটু মায়া, আবার একটু চাপা রাগ। কেন ওই বাড়িতে যেতে হবে? এখানে আসলেই তো সব ঠিক হয়ে যেত। ছোট্ট একটা বাসায় আকাশ রান্না করছে নিজ মনে। কিছুদিন ফ্যাক্টরি যাবে না, যত চাই হোক তারা সামলাক। কাটতে পারছে না তবুও কাটছে। কি করার, খেতে তো হবে। প্রায় ঘন্টা সময় পেরিয়ে রান্না কমপ্লিট করলো সে। একটা প্লেটে নরম ভাত মেখে নিয়ে গেল বিছানার সামনে। সামনে তাকিয়ে একটু হাসলো। তাশা তার দিকে তাকিয়ে আছে। তাশার ঠোঁটে এক চিলতে হাসি, যেন পৃথিবীর সব সুখ তার ঝুড়িতে। ছোট্ট হাসিটা বলে দেয় তার জীবনের প্রাপ্তির কথা। তাশা ওই দিন খুব অসুস্থ হয়েছিল, ঠিক, তবে একটা ইনজেকশন দেওয়ার পরে আবার ঠিকও হয়ে যায়। আর প্রায় অনেক দিন হাসপাতালে থাকতে হয় তাদের। তাশার কাছে গিয়ে ওর পিঠে ধরে বসিয়ে দিল আকাশ। টিউমার অপারেশন সাধারণত সিজারের মতো হয়, তাই তেমন কষ্ট হয়নি। একটু চলাফেরায় সাহায্য পেলে সব ঠিকই চলে। তাশাকে বসিয়ে জোর করে মুখে লোকমা দিল আকাশ। নাও খাও, তোমার জন্য এখন রান্নাও করতে হয় আমার। কষ্ট হলে করতে হবে না, বাড়ি চলুন। কেন আমাকে রেখে মরার শখ হয় নাকি? আমার কথা শুনলে কখনো ওই বাড়ি ছাড়তাম না আমি। রাগ ছেড়ে দিন খালামণি, বুঝতে পারিনি। আপনিও বেশি বক বক না করে মুখের খাবারটা গিরুন, বসে থাকলে কাজ করবে কে? আশা হো হো করে হেসে দেয়। এই লোক 2 দিন ধরে এই বাসায় এসে কাজ করে আর এমন ভ্যান 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 করে। তবে তাশাকে যত্নর দিক দিয়ে ত্রুটি রাখে না। ছোট্ট বাসাটা একটা রুমে, একটা কিচেন থেকে বাথরুম। যেহেতু হঠাৎ করে, তাই এর চেয়ে ভালোবাসা পাওয়া মুশকিল। আপনি এমন করে বলছেন কেন? আমি করব। আর করতে কে বলেছে আপনাকে কাজ? বাহ, আমার বউ দেখি এখন ঝাড়ি দিতে পারে। তাশা কিছু বলে না, নীরব হাসে। ওকে খাওয়ানোর সাথে নিজেও খেয়ে নিল আকাশ। তাশার মুখ মুছে দিয়ে ঠোঁটে চুমু খেলো। কিচেনে গিয়ে কাজ করতে নিলেই তাশা বলল, আপনার কষ্ট হয় না খুব? তাশার ঠোঁট ও কণ্ঠ নরম শীতল। আকাশ নীরবে হাসে। তাশা আবার বলে, আমি যখন পুরো সুস্থ হয়ে যাব, আপনাকে পানিও নিয়ে খেতে হবে না, আমি সব করে দেব। প্লেট রেখে আবারও তাশার কাছে আসে আকাশ। হাঁটু গেড়ে ওর সামনে বসে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও যান। কষ্ট হয় খুব, কাজ করতে পারি না তো।
তার উপর কতদিন আদর করতে পারি না, এনার্জি কমে যাচ্ছে। বলে তাশাকে শুইয়ে দেয় আর বলে, একটা ঘন্টা তুমি একা থাকতে পারবে? আসলে আমার বের হতে হবে। তাশা মাথা নেড়ে সাই দেয়। আকাশ হেসে দিয়ে শার্ট পরে নেয়। একটা হালকা ধূসর রঙের শার্ট বেশ সুন্দর লাগছে তাশার কাছে। আকাশের চুলগুলো ছোট্ট করা থাকে সব সময়, তাতে আরো সুন্দর লাগে তাকে। আকাশ বের হয়ে যেতেই তাশা নিজের ফোন নিয়ে দেখতে লাগলো। সকালবেলা কুহু বের হয়েছে বাসা থেকে প্রায় অনেক দিন পরে। যেহেতু আর মাত্র 1 সপ্তাহ, তাই হালকা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আর পায়েলের বিয়ে তো নুসাইবাও কেনাকাটা করবে। মার্কেটে গিয়ে একটা দোকান থেকে ওরা হালকা কেনাকাটা করলো। শাকিলা বেগমের জন্য একটা শাড়ি, কুহুর জন্য কিছু লং ড্রেস, আর নুসাইবা নিজের পছন্দ মতো বিয়েতে পরার জন্য কাপড়। হাঁটতে হাঁটতে নুসাইবা ক্লান্ত হয় খুব, আর বলে, কুহু, আই শরবত খাই। নাক সিটকাই কুহু আর বলে, তুই খা, আমার এগুলো ভালো লাগে না। ইস, নাটক সব সময় তো খাস, আজকে কি হলো? তোর খেতে ইচ্ছে হলে খা, আমি না করেছি? নুসাইবা গিয়ে শরবতের ছোট্ট দোকানটায় দাঁড়ালে কুহু বলে, দাঁড়া এখানে, আমি আসছি। নুসাইবা হু বলে কুহু ওখান থেকে একটা ফার্মেসিতে যায়। ভাইয়া ভাই। নিজের ডাকের সাথেই পরিচিত কণ্ঠ ভেসে আসে কানে। দোকানের অপর সাইডে তাকাতেই সেই তিক্ত মুখটা চোখে পড়ে কুহুর। অন্তিকের তীক্ষ্ণ দৃষ্টি। অন্তিক কয়েকদিনে কেমন নরম হয়ে গেছে। কুহুর মুখটা কেমন ফুলো ফুলো লাগছে অন্তিকের কাছে, তাই তো তাকিয়ে আছে। কুহুর কাছে একটা ছেলে এসে কি লাগবে জিজ্ঞেস করতেই কুহু বলে, পরে ভাইয়া, প্রয়োজন নেই, পরে নিব। না ভাইয়া, কিছু না, চল। বলেই ওখান থেকে পা ফেলে পিছনে। 2 কদম এগোতেই সামনে হুট করে নুসাইবা এসে দাঁড়ায়, হাতে একটা কাপ আইসক্রিম। কুহুর দিকে এগিয়ে গিয়ে বলে, নে, শরবত না খেলে আইসক্রিম খা। ওর হাত থেকে আইসক্রিমটা ছো মেরে নিয়ে কুহু বলে, চল এখান থেকে নুসু, নুসু। পেছনে ফিরে তাকালো না কুহু একবারও। নুসাইবাকে নিয়ে হাঁটতে লাগলো। অন্তিক ওর যাওয়ার পানে শুধু তাকিয়ে আছে এক কঠিন দৃষ্টি, যেন ওর একটুও পছন্দ হলো না এমন ভাবে চলে যাওয়াটা। ফার্মেসির লোককে অন্তিক বলল, এখন দুরুমে কি নিল? প্যারাসিটামল দিন 1 পাতা। ছেলেটা ফোঁস করে বলল। 1 পাতা ঔষধ নিয়ে রাস্তায় উঠলো অন্তিক। কুহু আর নুসাইবা অনেক দূরে চলে গিয়েছে। দূরে একটা দোকানে দাঁড়িয়ে কুহু কিছু কিনছে। কুহুর জন্য কি তার চিন্তা হচ্ছে? তাহলে কেন বারবার জানতে ইচ্ছে হচ্ছে কুহু কি নিতে এসেছে এখানে? নুসু, তোর কেনাকাটা শেষ হলে বাড়ি চল বোন। আর ভালো লাগে না ঘোরাঘুরি। আয় না কুহু, আর একটু জুতো কিনবো আর কয়েকটা জুয়েলারি। বিরক্ত হলো কুহু। আম্মুকে কত বলল নুসুর সাথে আসতে, আসলো না। কুহুকে পাঠালো, আর এই মেয়ের শেষই হচ্ছে না। চ বলে হাঁটা ধরলো কুহু। ওরা দোকান থেকে সরতেই অন্তিক এসে দাঁড়িয়ে আরো 1 পাতা প্যারাসিটামল নিল ওখান থেকে। এখন দুটো মেকি নিল? সরলভাবে দোকানদার উত্তর দিলেন। ও। দেখতে দেখতে চোখের আড়াল হয়ে যায় কুহু। কুহু কি একটা বার ওর দিকে ফিরে তাকাতে পারলো না? তাহলে সেও আর কুহুর দিকে তাকাবে না, কুহুকে মনেও করবে না। যা ইচ্ছে হয় করুক এই মেয়ে। শপিং শেষে একটা রিক্সা নিয়ে নুসাইবা আর কুহু বাসার উদ্দেশ্যে যায়। নুসু শোন, আমি তো চলেই যাব। আব্বু আম্মুর সাথে সাথে থাকিস, বুঝলি? শেখাতে হবে না, আমি বুঝি। জানি তুই বুঝিস, তবুও তুই যা ফাজিল। উফ। ঠোঁট বাঁকায় নুসাইবা। কুহু একটু মাথা দুলাই না। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। তবে থমকে যায় রিক্সা মুহূর্তেই। রিক্সাটা থেমে গিয়েছে, ড্রাইভার নেমে গিয়েছে। নিচের দিকে তাকিয়ে দেখে যে সত্যি এখনকার যুগে পায়ে রিক্সা চালায় কে। একটু বিরক্ত হলো, তবুও কিছু করার নেই। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয়। কুহু মাথায় হাত দিয়ে বলে, এমনি মাথা ব্যথা। আর একটুই, চল, কথা বলতে বলতে পথ শেষ হয়ে যাবে। হাঁটছে তারা আস্তে আস্তে। সামনে কতগুলো মহিলা দাঁড়িয়ে কথা বলছে। নুসাইবাকে নিয়ে ওনাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় এক মহিলা পিছু ডাকে। আরে কুহিলিকা না, কেমন আছিস? পা থামে তাদের, আর ওনাদের দিকে ফিরে বলে, এটা তোর বোন না, ছোটটা?
কোথায় গিয়েছিলি? ও, একটা কথা বলতাম আর কি, মানুষ বলে। মুচকি হাসে কুহু। নুসাইবা দেখছে। কুহু আলতো শব্দে বলে। বলুন। একজন মহিলা কুহুর একটু সন্নিকটে এসে কানের কাছে ফিসফিস করে বলার ভঙ্গিতে বলে। শুনলাম অন্তিকের সাথে নাকি ঝামেলা হয়েছে, আর অন্তিক জেদ করে তালাক দিয়ে দিয়েছে। দু পা পিছিয়ে আসে কুহু আর সাধারণভাবেই বলে। আসতে বলতে হবে না, বলুন স্পষ্ট করেই। আর কে বলেছে এগুলো? তেমন কথা তো বাতাসের মতো ছড়িয়ে যায়, তোরা কাছের মনে না করলেও আমরা খোঁজ রাখি। তেমন কিছুই না। আপনাদেরকে কে বলল? সে যেই বলছে। তেমন কিছু না মানে কি? ছাড়ে নাই বলতে পারিস, আমরা তো আপনি। তা ঠিক। আজকে জানলেও জানবেন, কালকে জানলেও জানবেন। একটু তো তর্ক হয়েছিল আমাদের, আর ও রাগী বলে ফেলছে একবার। জানতাম। আহারে, মেয়েটার জীবনটা নষ্ট করে দিল। ছেলেটা এমনিতেও ভালো না, বুঝলি? পাশ থেকে একটা মহিলা বলে। আমার মনে হয় ছেলের কারো সাথে কিছু ছিল, নইলে এত সুন্দর আর ভালো মেয়েকে কেউ বিনা কারণে ছেড়ে দেয়? বিরক্ত হলো কুহু আর শান্ত ভঙ্গিমায় বলল। কাকি, আমার জন্য এত চিন্তা আপনাদের, তার জন্য ধন্যবাদ। তবে অন্তিকের ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের দিতে হবে না। আমি জানি সে কেমন ছিল। বিয়ে দিয়ে দিচ্ছেন যে, আমার মা বাপও তো এত দূর ভাবে নাই। মুখ বাঁকালেন মহিলাগুলো। তবু তোর মতো মেয়েকে ছেড়ে দিল এমনি এমনি, নাকি তোরই কোথাও কোনো ছেলে? আমার চিন্তাও করতে হবে না। আমার চিন্তা করার জন্য আমার পরিবার আছে। আপনারা নিজেদের কথা ভাবুন। আইনসু, বাসায় যাবেন কোনো এক সময়। কুহু নুসাইবাকে নিয়ে তাদের এড়িয়ে যেতে নিলে পেছন থেকে ওনারা বলতে থাকে। এমনি এমনি ছাড়ে নাই, কি চোপা! মেয়ের জামাই ছেড়েছে, একটু তো মেয়ের লাজ থাকার কথা। আমাদের মেয়ে হলে বাহিরে মুখ ঢেকে বের হতো। ছি! রাগ মেয়ে কুহু। কটু কথা সেখানে ঘরের মানুষের ছাড়ে না, তাদের ছাড়বে? আবারও ওনাদের সামনে এসে বলল। কাকি, আপনার মেয়ে 9-এ পড়ে। ওই দিন দেখলাম আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের এক ছেলের সাথে ঘুরছে। উফ, মুখ ঢেকেই ঘুরছিল। সরি, আমি আবার এত পর্দা করতে পারি না আপনার মেয়ের মতো। ফিক করে হেসে দিল নুসাইবা। মনের মুখে এমন পিন মেরে কথা কখনোই শোনেনি সে। নিজের উপর পড়লে কার না জ্বলে, তবে ওনাদেরও চলে উঠল কথাটা। মেয়ে নিজের দোষ ঢাকাতে আমার মেয়ের নামে বদনাম করো কেন? আমার কি আপনার মেয়ের সাথে কোনো শত্রুতা আছে নাকি? নিজের মেয়ের কথা ভাবুন। আমার চিন্তা করার জন্য আমার বাপ মা আছে। স্বামী ছেড়ে দিলে খাওয়াবেন না আপনারা আমাকে, তাই সামনে মধু, পেছনে বিষ ঢালার দরকার নেই। বলেই বড় বড় করে পা ফেলে বাড়ির পথে হাঁটতে লাগলো। নুসাইবা হেসে দেয় একটু দূর যেতেই। কুহু, বিয়ের পরে তুই অনেক কথা শিখেছিস। সময়ের সাথে অনেক কথা শিখতে হয়। আজকে কিছু না বললে ওনারা আবারও বলতো আমাকে। মহিলা মানুষের যখন কাজ না থাকে তখন এগুলো করে, তাই এদের বলতে হয়। বুঝলাম। তবে অন্তিক ভাইয়ের হয়ে বললি কেন? আজ চোখে তাকাই কুহু নুসাইবার দিকে আর দীর্ঘশ্বাস নিয়ে বলে। আমাদের সমস্যা এমন কোনো কারণেই হয়নি, তাহলে কেন ওনার মুখ থেকে ওর সম্পর্কে এগুলো শুনবো? ওর ক্যারেক্টার নিয়ে কথা বলে, আমার থেকে বেশি চেনে। নুসাইবা ফোঁস করে কুহুর হাত ধরে আর রুষ্ট হয়ে বলে। এত কিছু তো আর আমি জানি না, তবে মানুষ যা ইচ্ছে বলুক, তোর কি? বাড়ি চল। সায়র ভাইয়া ঠিকই বলে, পিচ্ছি না বুঝে বকবক করিস। তোর থেকে বয়সে ছোট হলেও আমি বুঝি কুহু, আর কখনোই লোকের পক্ষ নিবি না, বলে দিলাম। আচ্ছা চল। কথা বলতে বলতে বাড়িতে চলে আসে তারা। অন্তিকের চরিত্র নিয়ে কেন বলবে মহিলাগুলো? না জেনে কারো সম্পর্কে এগুলো বলাই যেন ওনাদের কাজ। ডেকে নিয়ে ফালতু কথা। আজ অন্তিককে বলছে, কাল আবার অন্যজনকে কুকুর নামে বলবে। আর সহ্য করে নিলে জেকে বসবে। এদের জন্যই তো এত কিছু হচ্ছে। সমাজ গড়তে গিয়ে নিজের জীবন নষ্ট। আর সমাজ মানতে হবে না, নিজের জীবন সাজাতে হবে। মাথায় প্রচন্ড ব্যথা ও রাগ নিয়ে নিজের বাসায় এসে অন্তিক শুয়েছিল। এমন সময় কল আসে রোমানা বেগমের। বিরক্ত হলো অন্তিক।
না বলে দিল আজকেও যাবে না, এখানেই শান্তি লাগে। কিন্তু অতিরিক্ত জোরাজুরি ও অসুস্থতার অজুহাত দেওয়ায় অন্তিক রাজি হয়ে যায়। নিজ বাড়িতে গিয়ে দরজা খোলা পায় সে, তবে আস্তে করে প্রবেশ করে দেখে কয়েকটা মহিলার সাথে রোমানা বেগম কথা বলছেন। রাগ হলো তার খুব, অসুস্থ বলে বাড়ি ডাকলো, কিন্তু বসে বসে উনি মহিলাদের সাথে কথা বলছেন। অন্তিককে দেখে যেন ওনার অসুস্থতা বেড়ে গেল নিমেষেই। কোমরে হাত দিয়ে মুখে কালচে ভাব টানেন তিনি। আম্মু কি হয়েছে? এই তো অন্তিক, কোমর আর হাঁটু ব্যথা। বাসায় আসিস না তোরা দুই ভাই সপ্তাহখানিক? আর কি বলি বল। আচ্ছা, আমি মেডিসিন কিনে দিয়ে যাচ্ছি। সে কি, আজকেও থাকবি না? না, ভালো লাগে না বাসায়, রুমে যাচ্ছি, একটু পরে মেডিসিন কিনে এনে দেবো। অন্তিক সিঁড়িতে পা রাখতে নিলেই এক মহিলা আস্তে করে কিছু বলতে নেয়। কুহু নামটা অন্তিক শুনতেই পা থামে, তবে মহিলা কিছু বলার আগেই রোমানা বেগম মহিলাটিকে থামিয়ে দেন। একটা ক্লান্তির শ্বাস যেটা মেটাতে কুহুকে চাই অন্তিক নিয়ে নেয়। সিঁড়ি বেয়ে উপরে ওঠে সে। রোমানা বেগম ওই মহিলাটিকে বলে, আমার ছেলের সামনে ওই মেয়ের নাম নিও না, রেগে যাবে, নামও শুনতে পারে না। তোমার ছেলে থাকে কই এখন? থাকে, কাজের চাপ তো, তাই অফিসে। আর ছোট্ট ছেলে আর তার বউ? হতাশ হলেন রোমানা বেগম, তবে কপালে এক হাত দিয়ে বলে, নারী কিনা করতে পারে বলো বোন? ভেবেছিলাম বোনের মেয়ে হয়তো নিজের মেয়ের মতো থাকবে, কিন্তু কই, সেই তো ওই নষ্টা মেয়ের সাথে মিলে ঘর ছাড়লো। ছাড়লো তো ছাড়লো, আমার আকাশটাকে নিয়ে গেল। আফসোসের স্বরে অপর মহিলা বলে, এর জন্যই আপনার সাথে সম্পর্ক করতে নেই। কত বলেছিলাম অন্তিকটার জন্য মেয়ে দেখি, তুমি তো বললা না। আমার বোনের মেয়ে আছে, পরে কি হলো? বোনের মেয়েকে আকাশ বিয়ে করলো, এখন দেখো সংসারটাই ধ্বংস। কপাল বোন, কপাল, সব আমার পোড়া কপাল। ওই কুহু মেয়েটা তাসার মাথা নষ্ট করেছে কান পোড়া দিয়ে। একজন মহিলা ফিসফিস করে বলে, তার বলতে দেখেছিলাম রাস্তায় আজকে, বাবা গো কি চোপা মেয়ের, তখনই বুঝতে পারছি মেয়ের সাথে তোমার এতদিন কিভাবে কেটেছে। চালিয়ে পুড়িয়ে শেষ করেছে আমার অন্তিকটাকে। এখন বাকিটা পূর্ব তোমাদের কথায়। সিঁড়ির কাছে এত তাড়াতাড়ি অন্তিককে আশা করেনি ওনারা। অন্তিকের কথা শুনে আবারও চুপ করলেন সবাই। কি ওষুধ লাগবে তোমার? রোমানা বেগম আমতা আমতা করে কয়েকটা ওষুধের নাম বললেন। মহিলাগুলো ওর দিকে তাকিয়ে ছিল বলেই অন্তিক আবার বেরিয়ে যেতে নিলেই রোমানা বেগম পিছু ডাকে, আকাশ কবে আসবে অন্তিক? আমি জানি না, কথা হয় না। কোথায় থাকে, কি করে? অফিসেও আসে না। না, আসে না, থাকি কোথাও, আমি জানি না। বলেই বাসার থেকে আবার বের হয়ে গেল অন্তিক। মনের মধ্যে এক অজানা চিন্তা, কি নিয়ে এত চিন্তা হচ্ছে অন্তিক জানে না, তবে মাথায় অজস্র ক্ষুদ্র যন্ত্রণা। ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে পড়ছে ব্যথায়। রাগছে তাকে নিঃশেষ করে দিচ্ছে প্রতিটা মুহূর্তেই। সাহস যা তার নেই। আব্বু যে এত কিছু পরেও ভালো হওয়ার নামই নেই। আব্বু যে নিজেকে ছাড়া কাউকে বোঝে না। আর শেষে কুহু, যাকে নিজের রাগের জন্য কষ্ট দিয়ে বসে আছে, তাও এমন কথায় আঘাত যার ক্ষত পূর্ণ করার সাহস তার নেই। তবে কুহু কেন বুঝতে পারছে না অন্তিক কি ভালোবাসবে না? তবে কুহু কেন বুঝতে পারছে না নিজে থেকে আসলে কি এমন হয়ে যায় ওর? অন্তিক কি ভালোবাসবে না? সে তো আর বলবে না কাগজ বা কিছুতে সাইন করতে। তাহলে বাসায় এসে নিজের রুমে চলে যায় কুহু, আর নিজের কাপড়গুলো আগে থেকে গোছাতে থাকে যেন পরে সমস্যা না হয়। কষ্ট কি হয় না তার? হয়। কিভাবে একটা লোক তাকে ব্যবহার করলো, তার জন্য এখন মানুষ ডেকে নিয়ে কথা শোনায় কুহুকে। কষ্টে আর চাপা রাগ যেন নিজের অগোছালো কাপড়গুলোতে ছাড়ছে কুহু। মাত্র একটু থামে কুহুর হাত। সায়রের বলা প্রতিটি কথা তীরের মতো বিদ্ধ হচ্ছে কুহুর শরীরে। অন্তিক কিভাবে এমন করতে পারে কুহুর সাথে? অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কুহুর সে। ছেড়ে দেওয়ার পরেও কিভাবে এমন করে ধ্বংস করে দেওয়ার প্রয়াস করছে? ছেড়ে তো দিল, তাহলে কেন এমন করছে অন্তিক? কুহুর কি জীবন নেই? যা ইচ্ছে করুক, কুহু আর পিছু ফিরবে না। যে পুরুষ রাগে একবার তালাক বলতে পারে, তার কি ভরসা আর? সুযোগ দিয়েছে কুহু অনেক, কিন্তু অন্তিক তার মূল্য দিয়েছে? একটা বার খালার কাছে গিয়ে সময়টা পার করতে পারলেই হলো।
সময় সায়রের বলা কথাগুলো নিয়ে ভাবতে হবে না। অন্তিক তো জানে না যে কুহু জানে, তাহলে আর বাধা কিসের? শাকিলা বেগম ঘরে আসলেন কুহুর। কি রে কুহু, কাপড় গোছাচ্ছিস নাকি? এলোমেলো করছিস? ধ্যান ভাঙে কুহুর। নতুন কাপড়গুলো এলোমেলো করে ফেলেছে এত সময়। দাঁতে চিপ কাটে সে। শাকিলা বেগম বলেন, নিজের কাপড়গুলো গোছাতে পারিস না? বিয়ে দিলাম, এখন আবার দূর দেশে পাঠিয়ে দিচ্ছি। খালামণি আছেন তো, আমার মায়ের মতো কেউ পারবে না, মায়ের মতো কেউ হয় না। সব কথা শুনবি আর ঠিক মতো চলাফেরা করবি। দে, আমি কাপড় গুছিয়ে দেই। তোর খালামণি কিন্তু তোকে খুব পছন্দ করে। কুহু ওর মায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার মায়ের মতো কেউ পারবে না, মায়ের মতো কেউ হয় না। হো হো করে কেঁদে দিলেন শাকিলা বেগম। বিয়ে তো হয়েছিল কাছেই, চাইলেই মেয়েটা আসতে পারছে। এখন কয়েকশো মাইল দূরে চলে যাবে, বছর পেরোলেও মেয়েটা আসবে না। ভাবতেই মায়ের মনটা কেমন ছিন্ন হয়। কুহু ওনাকে বেশ কিছু সময় জড়িয়ে রাখে, আর উনি বোঝাতে থাকেন কেঁদে কেঁদে কিভাবে থাকবে ওখানে, কে কে থাকে সব বলছেন তিনি কুহুকে। বিশেষ করে কোহিনূর তার বোনের সম্পর্কে, যেন এই মুহূর্তে তার বোনের প্রশংসা খুব প্রয়োজন কুহুর জন্য। নুসুরে, এত কিসের সাজ তোর? এখনই কি অনুষ্ঠান হচ্ছে নাকি? কালকে অনুষ্ঠান হবে, এখন বের হ। আম্মু, রাস্তায় কি এমন করে বের হব? 5 মিনিট। রেডি হচ্ছে সবাই বাসা থেকে, পায়েলের বিয়েতে যাবে তাই। কালকে হলুদ, তবে তারা আজকেই যাবে। শাকিলা বেগম আর আরশাদ শিকদার যাবেন না, বিয়ের দিন সকালে যাবেন। কুহু থাকতে চাই, তবে সবার জোড়াজুড়িতে আজকেই যাবে। ড্রয়িং রুমে রাহাত বসে বসে বক বক করছে কখন থেকে নসুর রেডি হওয়া নিয়ে। এই মেয়েকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না, বললাম কালকে যাই, তারা তারা আমাকে আজকেই পাঠাচ্ছে, ভালো লাগে না। কুহু লাগেজ এনে রাহাতের সামনে রাখতেই রাহাত ওর দিকে তাকায়। মন খারাপ কুহুর, মনে হয় কান্না করেছে। রাহাত উঠে দাঁড়িয়ে লাগেজটা হাতে নিয়ে বলে, মুখের এই পন্তির মতো অবস্থা করে মানুষ বিয়ে বাড়িতে যায়, তোকে নিমু না। মানুষ দেখলে ভয় পাবে, পরে আমাকে গণধোলানি না দেয়। রুম থেকে বের হতে হতে নোসাইবা বলে, এই জন্যই আমি সাজগোজ করেছি, গণধোলাই থেকে বাঁচলাম। ওর দিকে তাকিয়ে রাহাত ঠোঁট কামড়ে হেসে হাসকির স্বরে বলে, ওকে দেখলে তবুও গণধোলাই দিয়ে ছেড়ে দেবে, তোকে দেখলে বস্তায় ভরে নদীতে ফেলে দেবে শাকচুন্নি। তুমি কি বুঝবে সৌন্দর্য? জীবনে তো একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারলা না। শাকিলা বেগম ধমক দিয়ে বলেন, চুপ যা, বের হ এবার সবগুলোই। তোর ফুপু সকাল থেকে কল দিচ্ছে। কুহু ডুকরে কেঁদে দিল। এই তো বাসা থেকে বের হচ্ছে সে, আবার কবে এই বাড়িটাতে আসে তা ঠিক নেই যে। কত মায়া, কত সময় কাটানো এই ছোট্ট নীড়ে। শাকিলা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন হো হো করে। কান্না করিস না পাগল মেয়ে, তোর খালা দেখবি আমার মতো তোকে আগলে রাখবে। আবার চলে আসবি ছুটি পেলেই, কলে তো কথা হবেই। আবার কবে দেখবো তোমাদের, আবার এই বাড়িতে কবে আসবো? আরশাদ শিকদার নিজ কক্ষ থেকে বের হয়ে কুহুকে নিজের বুকে নিয়ে নিলেন, আর ভেজা কণ্ঠে ক্রন্দনরত হয়ে বললেন, মা, কান্না করছিস কেন? দেখবি এই পথ তোর জীবন আবার সাজাবে। তোর জীবনে নতুন কিছু ঘটবে যা তোকে কষ্ট থেকে বাঁচাবে, যা আমরা করতে পারিনি। কুহু কেঁদে দেয় আর ফুপিয়ে বলে, আব্বু, আমি তো জেদ করে বলেছি চলে যাব, তোমরা আটকাও না কেন? আমার যে এখন কষ্ট হচ্ছে খুব, আসলেই কি আমি সুখী হব? জীবনে নতুন কিছু করতে হয়, অতীত ভুলতে। মা, তুই আজ এ বাড়ি থেকে সব কষ্ট নিয়ে বের হ, কিন্তু যখন ফিরবি তখন সব সুখ নিয়ে আসবি। রাহাত ওর মাথায় হাত দিয়ে বলে, আর কাঁদিস না, পরে বিয়ে বাড়িতে তোকে ভূত মনে করে মেহমান পালাবে। নুসাইবা চোখ মুছতে মুছতে বলে, আরে তোমরা এই কান্নাকাটি বন্ধ করো, না হলে আমিও কেঁদে দিব, আমার শ্বাস নষ্ট হবে তো। হেসে দেয় কুহু। অতঃপর বিদায় নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। শাকিলা বেগম কুহুর রুমে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে। তার মেয়েটা আজ বাসা থেকে বের হলো, এবার কবে আসবে আল্লাহই ভালো জানে। কত আগলে মানুষ করেছে মেয়েটাকে, আর এখন এত দূরে চলে যাচ্ছে। আরশাদ শিকদার ওনাকে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন।
দেখো আমার কুহু আরো কত সুন্দর জীবন পাবে। কোহিনূর ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। মায়ের মন কি এতটুকুতেই মানে? ওই যে বলল কুহু, মায়ের মতো কেউ হয় না। তা যতই আপন হোক, মা মাই হয়। বড় শিকদার বাড়িতে আগের মতো জমজমাট কিছুই হয় না। তাশা আর আকাশ নেই, অন্তিকও আসে না। কল দিয়ে বিভিন্নভাবে কৌশল করে অন্তিককে আনে রোমানা বেগম, তবে থাকতে রাজি হয় না। শেষ বয়সে কি এমন হওয়ার কথা ছিল? অন্তিক আজকে বাড়িতেই আছে। রোমানা বেগম ওর রুমে কয়েকবার গিয়েছে, তবে অন্তিক দরজা লক করে কি করে কে জানে। আনিস শিকদার সামান্য অসুস্থ, তবুও অন্তিক ওই দিনের পর কথা বলেনি। নিজ কক্ষে উপর হয়ে শুয়ে আছে অন্তিক। পাশে থাকা ফোন আচানক বেজে ওঠে। ফোনটা তুলে দেখে সায়রের কল। কলটা রিসিভ করে সে। কখন আসবি? যাব না। পেছনে লাথি দিলে চাঁদের দেশে পাঠাবো শালা। পাঠিয়ে দে, ওখানে যদি শান্তি পাই একটু। তোর এই দেবদাস ভাবটা ছাড় আর আয়। আজকে মেয়েরা ছোট্ট করে মেহেদির অনুষ্ঠান করবে আর আমরা দেখব। তোর তো জীবনের রং, এই জন্য মেয়েদের নিয়ে ঢং করবি, আমার তা নেই। সায়র ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে বলে, মেয়েদের মেহেন্দি দেওয়া দেখব ভাই। এখানে আসলে ভালো লাগে, দেখবি সব ভুলে যাবি। তুই দেখ, তুই সিঙ্গেল পছন্দ করে একটা পটাবি, আমি কেন যাব? আমার কি কাজ? যদি ইচ্ছা হয় তাহলে বিয়ের দিন আসবো। শোন, আমি এতটাও ক্যারেক্টারলেস না। আর হ্যাঁ, কুহু আসবে, মনে হয় রাস্তায় আছে। যাক, আমার কি, ওর তো আনন্দই, করুক আনন্দ। সায়র গলা খাকারি দিয়ে বলে, আগেরবার যখন কোয়েল পাখি এসেছিল তখন ওকে আমাদের পাশের গ্রামে ঝিল দেখাতে নিয়ে যাইছি। এবার ওখানে যাব ওকে নিয়ে। রাতের ভিউ জাস্ট ওয়াও। বড় একটা নিঃশ্বাস নেয় অন্তিক আর বলে, আমি আসলে তোর মুখটা আগে সেলাই করব, তারপর পাগুলো কাটবো শালা। নরম স্বরে সায়র বলে, হয়তো আজকে না আসলে আগামী কয়েক বছর আফসোস হয়ে থাকবে। কাউকে দেখার জন্য তোর মন ছটফট করবে, কিন্তু আর পাবি না। কাউকে বলতে কাকে? আমি কারোর জন্য আফসোস করি না। কোয়েল পাখির জন্যও নাও। আসলে ওকে নিজের সাথে নিয়ে আসবো, ওর ছেলের সাথে পারা যাবে না। এই না হলে বেটা লাইনে আসো, তাড়াতাড়ি আসো, বউ কিন্তু পালিয়ে যাবে তোমার। সোজা হয়ে বসে অন্তিক আর হালকা হেসে বলে, কোথায় যাবে? আমারই থাকবে শেষ পর্যন্ত। সায়র হেসে দিয়ে কলটা কেটে দেয়। সে কুহুর কথা রাখতে চায় আর রেখেছে, তবে অন্তিকও তার বেস্ট ফ্রেন্ড। সে জানে অন্তিক কুহুকে ছাড়া থাকতে পারবে না, আর তাই তো কুহুর কথা রেখে অন্তিককে ডেকেছে। এখানে আসলে কোনোভাবে তো ঠিক জানবে কুহুর ফ্রান্স যাওয়ার কথা, তখন আটকাবে নিশ্চয়ই। সায়রের জন্য কি এগুলো কষ্ট মনে হচ্ছে না? নিজের প্রিয় মানুষ যে ছিল কুহু, তার কোয়েল পাখি, তবে কি এত সহজে ভুলে যাওয়া যায়? তবুও চাই নিজের জীবনটা নষ্ট না করুক তারা। সায়র অন্তিককে খুব ভালো করে চেনে। অন্তিক যাই করুক কুহুকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। সন্ধ্যায় ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই 7টা। বিয়ে বাড়ি হালকা জমজমাট তো হবেই। কুহু ও নুসাইবা একটা রুমে গিয়েছে। একটু পরে মেহেদি অনুষ্ঠান হবে তাই সাজছে। নুসাইবা আগের সব সাজ মুছে নতুন করে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে কুহু ওকে দেখছে। এসে সে পরে সায়রকে বা রিতকে দেখেনি তারা। পায়েলের সাথে দেখা করেছিল একবার। কুহু বসে নিজের মতো করে চুল আঁচড়াচ্ছে আর নুসাইবাকে দেখছে। নুসু, আজকে তো তেমন কেউ আসবে না, তাহলে এত সাজার দরকার কি? ঠোঁটে লিপস্টিক দিয়ে নুসু বলে, বুঝবি না, তুই তো নিরামিষ হয়ে যাচ্ছিস, তাই সাজিস না। চিল কর বেব। ওই গাধাটা তোকে ছেড়েছে, তাই বলে কি নিজে বাঁচা ছেড়ে দিবি? বিরক্ত হলো কুহু। চিরুনিটা নুসাইবার সামনে রেখে বেরিয়ে যায়। নুসাইবা বলে পেছন থেকে, বাঁচতে হবে কুহু। কুহু পেছিয়ে আসে আর নুসাইবা সামনে হাতগুলো পেছিয়ে দাঁড়ায়। জীবনটা যত সহজ মনে করিস ততটা না। যখন মনে হবে কেউ তোর কিন্তু সে আসলে তোর না, জানতে পারবি বা বুঝতে পারবি জীবনের সাজ মুছে যাবে নিমিষে। একটা ঝড়ের মতো সব মুছে যাবে। শীতল হয় নুসাইবার চাহনি। কুহুর কঠিন কথার মানে সে বুঝে উঠতে পারছে না, তবে কুহুর কথাই একটু রাগ ও কষ্ট লুকানো। কুহু পিছনে ফিরে চলে যায়, রুম ত্যাগ করে।
তার গায়ে মেহেদি রঙের একটা পাজামা সেট, হালকা পাথরের কাজ করা সিল্কের। রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে সায়র ও হৃদ এসেছে বাসায়। হৃদ তড়িৎ বেগে কুহুর কাছে এসে বলে। কুহু কেমন আছিস? কুহু হেসে মিষ্টি স্বরে বলল, এই তো ভালো, তুই? খবর কে নেয়? নাটক করিস না, তুই তো খোঁজ নিস না। অন্তত দেখ, কিছুদিন পরে আমাদের ওদিকে ভর্তি হবি। তুই তো থাকবি না। সায়র এগিয়ে এসে বলে, কোয়েল পাখি আমাকে ভুলে গেলে? কোয়েল পাখির খবর নিলেন? আমার তো নিলেন না সায়র ভাই। পাশ থেকে পরিচিত কণ্ঠ শুনে সায়র তাকায়। রাইসা লজ্জারাঙা মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন। সায়র হেসে দিয়ে বলে, তুই তো আমার পিচ্চি বোন, তোকে ভোলা যায়? কথাটা তীরের ফলার মতো হৃৎপিণ্ডে বিদ্ধ হলো রাইসার। বোন কেন বলবে সায়র? তবুও নাটকীয় ভঙ্গিতে বলল, কেমন আছেন? ভালো। দরজার সামনে থেকে ভারী ও সূক্ষ্ম গলা খাকারির শব্দে তারা তাকায়। সাথে সাথে বিষাদে ভরে যায় কুহুর মুখটা। অন্তিক এসেছে, মেহেদি রঙের পাঞ্জাবি তার গায়ে। অন্তিককে দেখে ফাহমিদা বেগম এগোলেন। ফুপুর কি রাগ হয়? বাড়িতে যাই হোক, কুহু আর অন্তিক তার কাছে তো সমানই। কুহু আবারও পা বাড়ালো উপরের দিকে। আজ চোখে একবার কুহুকে দেখে নিল অন্তিক। ফাহমিদা বেগম ওকে নানা রকম কথা বলতে লাগলেন। অন্তিক হেসে হেসে উত্তর করছে। নিচে একটা রুমে শুয়েছিল রাহাত। বের হয়ে আসে। অন্তিককে দেখে সেও না দেখার মতো চলে যায় কুহুর রুমে। সায়র ওদের এমন ভাব দেখে অন্তিকের দিকে তাকায়। অন্তিক ঠোঁটগুলো চেপে ধরে। পায়েলের কক্ষে এসেছে কুহু। রুমটা একটু সাজানো। আজকের প্রোগ্রামটা ছাদে হবে, আর কালকেও পরশু হবে উঠোনে। পায়েলকে সাজাচ্ছিল কয়েকটা কাজিন পায়েলের। কুহুকে দেখে হেসে দেয় সে। সেজেছি তো, দেখো। এটাই সুন্দর, কালকে বেশি করে সাজবো। কিন্তু আমি কালকে সাজবো। বিরক্ত হলো কুহু। মুখের ভাব পাল্টে গেল আর শান্ত গম্ভীর হয়ে বলল। পায়েল ফিক করে হেসে দিয়ে বলল, উফ, এগুলো ভালো লাগে না। ভাই তো ভাইই হয়। ওটা পরিস্থিতি ছিল আমাদের, না হলে তাকেও ভাই বলতাম। পায়েল কথা বাড়ালো না। ওর কয়েকটা কাজিনকে বলল কুহুকেও একটু সাজিয়ে দিতে। কুহুকে সাজানোর কথা বলাতে সে এই কক্ষ থেকেও বের হয়ে যায়। উফ, কোথায় বসে শান্তি নেই। সব জায়গায় অন্তিককে নিয়ে কথা বলে। তবে হয়তো কুহু একটা জায়গা পেয়েছে যাওয়ার। নিচে তো দাদুর কক্ষ, ওখানে গেলে কেমন হয়? একবার ওই রুমে গেলে আর বের হবে না আজকে। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নামলো কুহু। সিঁড়ির কাছেই ঘরটায় পায়েলের দাদুর। নক করে ভেতরে প্রবেশ করতেই আরো একটা বার থমকালো। চোখ টিপে বন্ধ করে ঠোঁটগুলো চেপে ধরলো। ফস করে নিঃশ্বাস নিয়ে বের হতে নিলেই ডাক পড়ে পেছন থেকে। কুহুর পা থামে। পেছন ফিরে হাসি টেনে বলে, ভালো আছেন ফুপু? সায়রের ফুপু রাগ দেখিয়ে বলল, ডাক দিয়েছি বলে জিজ্ঞেস করছো? না হলে তো অভদ্র দেখিয়ে চলে যেতে। তেমন না ফুপু, আমি খেয়াল করিনি। কুহু গিয়ে ওনার পাশে বসলো। উনি মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো কুহুকে। সায়রের দাদু বসেছিলেন ওনার পাশেই। মুখ কালো করে রেখেছেন। কুহুর সাথে এমন করাটা পছন্দ করছেন না। উনি কুহুকে সায়রের জন্য পছন্দ করেন খুব। এখন তো শুনেছেন অন্তিকের সাথে ছাড়াছাড়ির কথা। তাহলে কি করে কুহুকে ছাড়েন? কুহুকে সায়রের দাদু ডেকে নিজের কাছে বসালেন। কিরে, সাজলি না কেন? চুপ সাজলাম তো দাদু, এর চেয়ে বেশি সাজতে ভালো লাগে না। এগুলো কথা। মেয়ে মানুষ সাজলে সুন্দর লাগে, বুঝিস না কেন? কুহু হেসে দিল। সায়রের ফুপু এগুলো দেখে বলে উঠল, কুহু ওনার দিকে তাকালো কঠিন চোখে। কিছু বলার আগেই সায়রের দাদু বললেন, তোর মুখে লাগাম দে ভাইয়া। কারে কি কস? ওদের এমনিতেই সংসার করার ইচ্ছা ছিল না, কিছু কাগজ তৈরি হতে সময় নিচ্ছে, তাই এত সময় লাগছে। উনি আবারও গাল ফকিয়ে বললেন,
সায়রের দাদু বললেন, শোন মেয়ে, কথায় মানুষের মন করে, আবার কথায় মন ভাঙে। যদি ছুঁয়ে থাকে অধিকারে ছুঁইছে, হারাম ছিল না কিছু। আর রইল সমস্যা, মেয়ের এখনকার যুগের হয়েও এগুলা কষ্টই। আমার মাইয়া তো তুই। বলেই গটগট পায়ে উঠে কক্ষ থেকে বের হয়ে গেল। কুহু দাদুর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। উনি সবসময় এত ভালো? দাদু, উনি তো রাগ করলো আমার উপর। সে করুক, কাউকে কষ্ট দিলে নিজেও পেতে হয় একটু। আমার হয়ে বলার দরকার ছিল না। কাছে আয় মাইয়া। কুহু ওনার কাছে গেলে উনি একটা বালিশ দিয়ে বলে, সুখে থাক, বাইরে অনুষ্ঠান শুরু হলে আমি বলবো আনি। কুহু বালিশ টেনে শুয়ে পড়ে আর দাদুর পান খাওয়া দেখতে দেখতে বলে, দাদু, তুমি আমাকে মায়া করো কেন এত? যেখানে মানুষ এখন আমাকে দেখলেই নাট ছিটকায়, আর তুমি নিজের মেয়েকেই বকে দিলে। মাথা নিয়ে হু করে উনি পানির পিচ ফেলেন পানি দাবিতে, আর গভীর মনে বলেন, তোর দাদি ছিল খুব ভালো মানুষ। বিয়াইনের সঙ্গে মানুষের কত ঝগড়া হয়, তোর দাদির সঙ্গে আমার হয় না একটিবারও। কিন্তু হের রাগই ছিল, রাগ দেখা তো ঠিক। গায়ে অহংকার আর আত্মসম্মান এর ভর ছিল তার ভিতরটা। আমাকে দেখলে জান দিয়ে দিত। কুহু ফিক করে হেসে দেয় আর বলে, এত দিনেও মনে আছে দাদুর কথা? থাকতো না কে, হে ছিল এত ভালো মহিলা তোর মতোই। আর শোয়ের বাড়িতে আসলেই তোর কথা কইতো, তোর রাগ জেদ এগুলো। তাই তোর দাদির মতো লাগে আমার। শুধু এই জন্যই এত মায়া? দাদু ওর মাথায় হাত দিয়ে বললেন, আমি আর বাঁচবই কতদিন, তাই তোদেরকে মায়া করে দিয়ে যাই। দোয়া করবি আমি মরলে। কুহু উঠে বসে ওনাকে জড়িয়ে ধরে। পরশু তো চলেই যাব, তারপর আবার কবে দেখি জানি না। দাদু আমার দাদু নেই। তুমি আসলে যা মায়া করো, আমি সত্যি তোমাকে খুব খুব মিস করব। যাইস না বোন, থেকে যা। আমার শরীরটা যে তুই করে সারাক্ষণ। এটা বলো না দাদু, এটা যে ঠিক না। সায়র ভাইয়া সব সময় আমার ভাইয়ের মতো। এমন ভাবে আবদার করে আমাকে দায়ী করো না তোমার কষ্টের বা তোমাকে ছোট করার। পোলাটাই তোর জন্য কত অপেক্ষা করলো, আর তুই এমন কইতেছিস। আমি ওনাকে অনেক আগেই বলেছিলাম যে আমি যদি অন্তিকের সাথে নাও থাকি তবু ওনাকে নিজের সাথে মানতে পারবো না। যতবার আমাকে উনি সাহায্য করেছে, আমার যত্ন করেছে, আমি সব সময় রাহাত ভাইয়ের মতোই দেখেছি ওনাকে। তোরা এই যুগে পোলা মাইয়া, আমি কি কমো আর ক। তোদের পছন্দই তো আসল, তবে শরীরটাই যে কষ্ট পাবে। দেখে নিও তুমি, ওনাকে ভালোবাসবে কেউ নিজের থেকেও বেশি। তবে আমরা যাকে চাই তাকেই পেতে হবে এমন নয়। অনেক সময় পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। যেমন তুই নিছিলি, কিন্তু সে মূল্য দিল না। হয়তো আমি তার কাছে মূল্যবান না, তাই। শুন মাইয়া, যে পাইছে সে চিনে না তোর দাম। জিগাইস তারে, যে তোরে চায়ে কাঁদছে প্রতিদিন মনে যাতে পাই নাই তরে, তাও রাখছে তোকে প্রতি দোয়ায়। অভাবেই বুঝছে তুই কত অমূল্য। ছাদে ছোট করে প্যান্ডেল করা হয়েছে এক রাতের জন্য, কারণ পরের অনুষ্ঠানগুলো নিচে হবে। সাউন্ড বক্সে জোরে গান চলছে। হাতে মেহেদির ডালাটা নিয়ে নুসাইবা উপরে উঠছে সিঁড়ি দিয়ে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় সায়র। নুসাইবা পাশ দিয়ে যেতে নিতেই সায়র ওদিকে দাঁড়ায়। ভালোই লাগে পিচ্ছিকে রাগাতে। রাগী ভাব করে কটমট করে তাকায় নুসাইবা। সমস্যা কি? নাটক করছেন? এটা কি ড্রামা স্টেজ যে নাটক করছেন? পাশে দেওয়ালে হাত দিয়ে চোখ বুজে কপালে হাত দেয় সায়র। জিভ দিয়ে গাল ঠেলে বাঁকা হাসে। না, নাটক না, হরর মুভি সেট মনে হচ্ছে। কি বলতে চান? সায়র দুপা এগিয়ে নিচে নামে, সাথে সাথে নুসাইবা পিছিয়ে 2 সিট নিচে নামে। বলতে চাই, তোমাকে দেখে মনে হচ্ছে ডায়ান সিজন 19 চলছে।
হাতে ডালা দিয়ে সায়রের পেটের মধ্যে ধাক্কা দেয় নোসাইবা। আপনি যে কম দেখেন এটা জানেন, চোখের অপারেশন করে আসুন, কারণ এখানে সবচেয়ে আলাদা আমাকেই লাগছে। পেটে হাত দেয় সায়র, উফ ঘষতে ঘষতে বলে। আমি তো সেটাই বললাম, সবচেয়ে আলাদা মানে ডাইনি। আপনি একটা বাদুড়, কানা বাদুড়। বলেই পাশ কাটিয়ে চলে যায়। পেছন থেকে থ মেরে দাঁড়িয়ে থাকে সায়র। বাদুর বললে? পিচ্চি, তোমার রক্ত আগে খাবো। রাতে খাবার খেয়ে শুয়ে আছে তাশা আর আকাশ। নিজের সাথে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তাশাকে। আকাশের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে তাশা। এ এক অন্যরকম প্রশান্তি। ঘরের ড্রিম লাইটের আধো আলোতে দুজনকে একটু একটু দেখা যাচ্ছে। নড়ে চড়ে আকাশের আরো একটু কাছে গিয়ে মুখ আরো চেপে ধরলো নিজের সাথে। সাথে আকাশও তাশাকে বুকের সাথে মিশিয়ে নিল। বিছানায় থাকা বালিশের পাশে ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে শব্দ করে তাশা। বলিষ্ঠ হাতে বাঁধন একটু হালকা করে কলটা রিসিভ করে ভরাট কণ্ঠে বলে তাশা। কে? ভরাট কণ্ঠে বলে আকাশ। ঘুমের ঘোরে নাম্বারটা দেখেনি সে, তাই তো জিজ্ঞেস করছে কে। তবে পরিচিত ও খুব কাছের কারো কণ্ঠ শুনে কপাল কুঁচকালো, রীতিমতো রাগও হচ্ছে একটু একটু। আর কত রাগ করে থাকবি বাবা, এবার বাড়িতে আয়। তোর বউ তুই তোর মতো রাখিস, আমি আর কিছু বলবো না। তাশা তো আমার মেয়ের মতোই। আকাশের ঘুম ছুটে গেল নিমেষেই, আর রুষ্ট কণ্ঠে বলল, সুস্থ হলে ভেবে দেখবো তুমি আর আব্বু ভালো আছো। কিভাবে ভালো থাকি বল বাবা, সন্তান ছাড়া কি বাড়িতে কারো মন টিকে? ঔষধ খেও খেও ঠিক মতো, আর আব্বুর খেয়াল রেখো। বাড়ি কবে আসবি? বললাম তো, তা সুস্থ হলে ভেবে দেখবো। এখনই নিয়ে আয়, আমি খেয়াল রাখবো তো। আর তুই তো এখন ফ্যাক্টরিও যাস, তাহলে মেয়েটা সারাদিন একা থাকে তো। বাসায় এসে পর, ওর মন ভালো থাকবে। দেখি, রাত হয়েছে, ঘুমাও। শোন, পায়েলের বিয়েতে কাল যাবি না? তাও এখন জার্নি করার জন্য প্রস্তুত না। ও সুস্থ হয়ে পায়েলকে দেখে আসবো কেন এক সময়। তাশাকে আমার কাছে রেখে তুই যা। না, ওকে রেখে যাব না। কারো বিশ্বাস নেই, একবার আমার জান যেতে যেতে বেঁচেছি, আর না। আমাকে বিশ্বাস করিস না? করেছিলাম তো, সেই তো আমার তাসুর কষ্টের কারণ হলো। আমি কি তোমাকে মায়া করিনি? আমি কি সম্মান করতাম না? নাকি আমার তাসু করতো না? তাহলে সমস্যা কোথায় ছিল? ক্রন্দনরত কণ্ঠে রোমানা বেগম বললেন, আমিও ওকে মায়া করেছি খুব। ছোট থেকে মায়ের মতো আদর দিয়েছি। ওর কষ্টে আমারও কষ্ট হয়। তাচ্ছিল্য হাসে আকাশ আর বলে, সেই জন্য কি মেরে ফেলার আর কষ্ট দেওয়ার অধিকার নিয়ে নিছো? তাসুর কষ্ট সুখ সবার আমার, সব আমার। ওকে কাঁদাবো আমি, ভালোবাসবো আমি। এখানে ওর নিজের বাবাকে ওর ওপর আমার থেকে বেশি অধিকার দেয়নি আমি। তুমি ওকে কষ্ট দাও কিভাবে? এমন ভাবে বলবি? আমি তো সুন্দর করে বলছি, তুমি খারাপ ভাবে নিও না। কারণ তুমি আমার আম্মু, আর তোমার মর্যাদা আগের মতোই। তবে তাসুকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। তোর ফুপু কত করে বলল? তোমার যাও, অন্তিককে বলো যেতে। আমি তাসুকে রেখে যাব না। আস্তে করে মন ছোট করে বলল রোমানা বেগম। আমরা যাব না, অন্তিক গিয়েছে। তোর কথাও বলেছে কত করে তোর ফুপু, তাই বললাম। আমি ফুপুকে কল দিয়ে বলে দিব। এখন নাকি চোখে ঘুম। দীর্ঘ একটি শ্বাস নিয়ে কলটা কেটে দিল আকাশ। রোমানা বেগম হতাশ হলেন খুব। আকাশ পাশ ফিরে দেখে তাশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। লাল লাইটের আধো আলোতে কত সুন্দর লাগছে তার তাসুকে। মুচকি হেসে তাশা বলে, খালামণি। আকাশ মাথা নেড়ে হ্যাঁ বলে। তাশা আবার বলে, একা একা মিস করছে আমাদের, চলেন চলে যাই বাসায়, আর রাগ করতে হবে না। একটু ঝুঁকে তাশার উপর আকাশ আর দেখে তাশার মাতাল করা সৌন্দর্য। কতগুলো দিন গভীর করে ছুঁয়ে দেখেনি তার প্রেয়সীর নরম ত্বক। তোমাকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। যতদিন ঠিক মতো চলাফেরা না করতে পারো, ওই বাড়ির নামও নেবে না। কিন্তু আমি একা একা আর থাকতে পারছি না।
আকাশের কি ইচ্ছে আছে তাশার কথার উত্তর দেওয়ার? গলাটা যে শুকিয়ে যাচ্ছে। কতদিন নিজেকে আটকানো যায় এমন করে? এমন মোহনীয় মুখ তাকে যে নেশাগ্রস্ত করে তুলছে। আরো একটু ঝুঁকে তাশার উপর সে। জান, ছোট করে তোমার ঠোঁটে চুমু খাবো। অর্ধেক হয়ে গেলে সরিয়ে নিও। কেঁপে উঠে হঠাৎ এহেন কথায় তাশা ঠোঁট দুটো চেপে ধরে। আকাশ হুট করে তাশার চোয়াল ধরে নেয়। একটু চাপ প্রয়োগ করতেই আপনা আপনি রমণীর ওষ্ঠদ্বয় ফাঁক হয়ে যায়। আকাশ একটু হেসে পুড়ে তাসুর ওষ্ঠ নিজের ওষ্ঠে। এ যেন গভীর আকাঙ্ক্ষার সমাপ্তি। নিজের সব ভালোবাসা দিয়ে তাসুকে আকাশ শুষে নিচ্ছে। চোয়াল ছেড়ে গলার তলায় হাত গিয়েছে কখন তার হুঁশ নেই। তাশার হাতও জড়িয়ে নিয়েছে আকাশের গলা। নিজেও সায় দিচ্ছে আকাশকে সে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে আকাশ আর অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দিয়ে ছড়িয়ে দেয় সারা দেহে ভালোবাসার শিহরণ। ঠোঁট ছাড়তেই তাশা বড় বড় নিঃশ্বাস নেয়। তার নিঃশ্বাস ভরাট হচ্ছে। আকাশের গলা ও চুল নিজের মুষ্টিবদ্ধ করে নেয় সে। নিজের ধৈর্যের সঙ্গে পেরে উঠছে না আকাশ। গলায় চুমুর সাথে কামড় পড়ছে অল্প, তবে তাশা একটুও বাধা দিচ্ছে না। তাশার পেটের কাছে এসে আকাশ নিজের চোখ রাখে উন্মুক্ত উদরে। কাটা দাগটা কত সুন্দর তার তাশার শরীরে মিশে আছে। হিংসে হচ্ছে, সাথে রাগ। একে তো এত কষ্ট দিল, তার উপর আরো মিশে আছে তাশার সাথে। কাটা জায়গায় একটা গভীর চুমু খায় আকাশ আর নিজেকে সামলে নেয়। তাশার কাছে গিয়ে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে শুধায়। কবে সুস্থ হবে বউজান? আমার যে আরো গভীরে যেতে ইচ্ছে হয় খুব। জিভ দিয়ে নিজের অধর ভিজিয়ে নেয় তাশা। আকাশের অনুভূতিগুলো বুঝতে পারছে সে। আকাশকে ওকে জড়িয়ে আবারও শুয়ে পড়ে। ঘুমাও। তাশাও আকাশকে জড়িয়ে ধরে আগের ন্যায় চোখ বুঝে নিজেদের মধ্যে তোড়পড়গুলোকে শান্ত করে তারা। নিজের স্পন্দমান মনকে শান্ত করে বলিষ্ঠ হাতে তাশাকে কাছে টেনে চোখ বুঝে নিল আকাশ। মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছে সেই কখন। কুহু দাদুর কক্ষে এখনো সুখ নিদ্রায় ভাসমান। দাদু ওকে ডাকছে না। মায়াময় মুখটা ঘুমন্ত ও সুন্দর। দরজায় টোকা পড়ে ওনার কক্ষের। আহো। ধীর হাতে কুহু শরীরের কাপড়টা ঠিক করে দেন তিনি। দরজার দিকে হালকা হাসি মুখে তাকালেও হাসিটা টেকে না বেশি সময়। অন্তিক ভেতরে প্রবেশ করে। একটা হাসি দিয়ে কুহুকে একটু দেখে দেয়। তারপর কুহুকে জিজ্ঞেস করে। কেমন আছেন দাদু? অন্তিককে বরাবরই তিনি পছন্দ করেন না, কারণ একটাই সায়র কুহু। তবুও মেহমানের সাথে তো ব্যবহার রুষ্ট করা যায় না, তাই না? হ্যাঁ, ভালোই আছি। তুমি কেমন আছো? দাদু আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ আছে। ও, বসো। অন্তিক একটু এগিয়ে যায় কুহুর সামনে। দাদু ওকে আড়াল করে বসে। অন্তিক কুহুর মুখটা দেখতে চাচ্ছে, এটা দাদু ভালোই বুঝতে পারে, আর বলে। দেহপলা এখন ছাইরে দিছ, সে তোমার জন্য হারাম। এত উকিচুকি দিও না। ওনার পাশে ধপ করে বসে পড়ে অন্তিক। দাদু এমন করে কেন বলেন? আপনারা তো জানেনই না কি হয়েছিল। অন্তিকের করুণ দৃষ্টি নাক সিটকানো তিনি, আর রুষ্ট স্বরে বলেন। জানতেও চাই না, আমাকে এগুলো বলতে আসো কেন? যাও এখান থেকে। মাইয়াডাই ঘুমাইতেছে। অন্তিক শান্ত স্বরে বলে। মেহেদি অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, ওকে ডেকে দিন, ও যাবে তো। আচ্ছা, ডাকবো, তুমি যাও। অন্তিক যায় না। চোখের পলক ঝাপটে বাচ্চামো করে বসে আছে। ওর ভাব দেখে দাদি বলে। কি হয়েছে, কিছু কইবা? অন্তিক ঠোঁটগুলো ফাঁক করে বলতে যাবে, তার আগেই ঢুলে ওঠে কুহু আর বসে বলে। দাদু ডাকলে না কেন? অনেক রাত হয়েছে তো। দাদু হাস্য স্বরে বলে। তুই উপরে যা, ঘুমাইয়াছিলি তাই ডাকি নাই। অন্তিক কুহুর দিকে তাকায়। কুহু যেন তাকে দেখলই না। নিচে নেমে গেল বিছানা থেকে। অন্তিক পিছু ডাকলো একবার। পেচি। কুহু না শোনার ভান ধরে বেরিয়ে গেল। সে জানে এখন কথা শুনলেই সেই দিন সায়রের বলা কথা অন্তিক নিজেই বলবে হয়তো, আর কুহু তা শুনতে চায় না। অন্তিক দাদুকে বলে, কুহুর পিছু নেয়। কুহু, শোনো আমার কথা। কুহু, একটাবার দাঁড়াও না। কুহু যেন নিজ মনে তাকে এড়িয়ে যাওয়ার জন্যে মরিয়া হয়ে আছে। তড়িৎ বেগে ছাদে চলে গেল সে। অন্তিক ওর পিছনে। পায়েলকে স্টেজে বসিয়ে মেহেদি দেওয়া হচ্ছে, সাথে কয়েকটা মেয়েও দিচ্ছে।
কুহু সুযোগ বুঝে ওদের কাছে গিয়ে বসে পড়ল। একটা টিউব হাতে নিয়ে নুসাইবা বসে আছে। একটু আগে নাচানাচি করে বেশ ক্লান্ত সে। রাহাত সামনেই বসে ফোন দেখছে। অন্তিক স্টেজের দিকে তাকিয়ে করুণ চোখে কুহুর দিকে তাকায়। কুহু দেখেও না দেখার মতোই আছে। লোক দেখানো নাটক ছাড়া কিছুই মনে হচ্ছে না এগুলো। কুহুর মনে হচ্ছে লোকের কাছে ভালো সাজার জন্য অন্তিক নাটক করছে। স্টেজে সায়র এসে একটা মেয়েকে কিছু বলে, অতঃপর চলে যায়। নুসাইবা এটা দেখে বেশ রাগ হয়। তবে তার কি বলুক, মেয়েটি কুহুর কাছে এসে বলে। কুহু নাক মুখ মলিন করে নুসাইবাকে দেখিয়ে বলে, না আমি দেব না, তুমি ওকে দিয়ে দাও। নুসাইবা অবাক নয়নে মেয়েটিকে দেখে। সায়র তাহলে কুহুর মেহেদি দেওয়া নিয়ে মেয়েটির কানে বলেছিল। তার মানে সায়র আর কুহু। মেয়েটি কুহুকে জোর করে মেহেদি দিতে লাগলো। এদিকে নুসু অন্য একটি মেয়ের কাছে মেহেদি দিতে বসে পড়লো মন খারাপ করে। পায়েল কুহুর পাশেই বসেছিল। আপু, তোমার মেহেদিটা দারুণ হচ্ছে। কুহু তাকিয়ে দেখে মেয়েটি খুব মন দিয়ে তার মেহেদি আঁকছে। কুহু হাস্য উজ্জ্বল মুখে শুধায়, আপনার কাজ খুব সুন্দর। মেয়েটি হেসে দিয়ে বলল। নুসাইবা উকি দিয়ে কুহুর হাতের দিকে তাকায় আর বলে, মেয়েটি মুচকি হেসে দিল। কুহু হালকা হাসলো, তবে কেন হাসলো জানে না। নুসাইবার হাতের দিকে একটু তাকিয়ে বলল, মাঝে গ্যাপ কেন? কার নাম লিখবি? কুহু ফিক করে হেসে দিল। পাগলের কারবার যত। দূর থেকে অন্তিক শুধু দেখেই যাচ্ছে আর আশা করে আছে কখন কথা বলবে কুহুর সাথে। একটু কথা বললেই হয়ে যাবে সব ঠিক। চোখ ফিরিয়ে কুহু নিজের হাতে রাখতেই এক টানে হাত সরিয়ে দিল। কি হচ্ছেটা কি? আমার হাতে নাম লিখছেন কেন? মেয়েটি কুহুর ছাড়িতে খাবড়ে যায় আর আমতা আমতা করে বলল, যে কেউ বলবে আর আপনি আমার পারমিশন ছাড়া লিখে দেবেন? আমাকে জিজ্ঞেস করবেন না? কে কে বলেছে? মেয়েটি সায়রের দিকে ইশারা করলো। নুসাইবা এটা দেখে কুহুর হাতে টান দিয়ে দেখতে লাগলো ছোট ছোট করে লেখা অন্তি। বাকি লেখাটা পারেনি। কত বড় বেয়াদব, তোর হাতে এগুলো লেখাই? কুহু ভরকালো আর রাগে দুহাত লেপটে দিল একটা আর একটার সাথে। অতঃপর চুপচাপ স্টেজ থেকে নেমে গেল। এখানে কোনো রকম ঝামেলা করা ঠিক হবে না। তাই তো কুহু সায়রকে কিছু বলল না। সিঁড়ি দিয়ে নেমে সোজা নিজেদের জন্য বরাদ্দ কক্ষে প্রবেশ করলো আর লেপটে থাকা মেহেদিটা ধুয়ে ফেললো। আর নেই ওই নাম। সে জীবন থেকেই মুছে দিয়েছে এই নাম হাতে রাখার। মানে হয় না। তবে এটার জন্য সায়রকে কি কিছু বলবে না? বলবে তো, যে নিজের বোনের বেলায় কি এমনই বন্ধুর অন্যায় মানত। রাতের অনুষ্ঠান শেষ করে দিনের আলো ফুটেছে। কুহু আর নুসাইবার জন্য বরাদ্দ কামরায় নুসাইবা ঘুমিয়ে আছে আর কুহু নিচে কাজ সাহায্য করছে ফাহমিদা বেগমকে। যদিও তার কাজ করার প্রয়োজন পড়ে না, তবুও সকাল সকাল উঠে অভ্যেস তার। গায়ে একটা কালো রঙের জামা পরে মাথায় বড় ঘোমটা টেনে কুহু ফাহমিদা বেগমের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। সাথে সায়রের মা ও কয়েকজন মহিলা। বাড়িতে মেহমান আসছে আস্তে আস্তে। যারা রাতে ছিল তাদের জন্য নাস্তা বানানো হচ্ছে। হাসি মুখে নিজের কাছে থাকা ট্রেটা এগিয়ে দিল কুহু ফাহমিদা বেগমকে। সায়রের মা ও কুহুকে পছন্দ করে এটা জানি আমরা আগেই। কুহু, তুমি খেয়ে নাও। ওখানে দেখো পরোটা আছে। তারপর গিয়ে রুমে আরাম করো, কাজ আমরা করতে পারবো। না 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 ফুপু, আমি ঠিক আছি। রান্না শেষ হলে সবার সাথে খাবো। সকালে সায়র আর অন্তিক গিয়ে নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য। বললাম খরচ করার দরকার নেই। ছেলেগুলো শোনে কই আমাদের কথা?
কুহু নরম স্বরে আলতো করে বলল, রাতে দেরি করে ঘুমালো তো তাই আমি ডেকে দিব। কুহু হু বলে ওখান থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সায়র, অন্তিক আর রিত বসেছিল। তাদের উপেক্ষা করে যেতে নিতেই সায়র কুহুর পিছু নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কোয়েল পাখি সোনা, কুহু শোনে না, নাকি শুনেও গ্রহণ করছে না। কুহুর তো তার উপর রাগ কালকে রাতের বিষয়টা নিয়ে। কুহু শোনো, কি হয়েছে? সকাল থেকে আমার সাথেও কথা বলছো না কেন? কুহু নিজ কক্ষের সামনে যেতেই সায়র ওর সামনে এসে পথ আটকায়। কুহু একটু ওর দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও সায়র সামনে দাঁড়িয়ে থাকে আর আটকায় পুরো পথ। তার সরুন। আগে বলো কি হয়েছে। হ্যাঁ, তো এখানে হেয়ালির কি দেখলে? আমি চাই তোমরা আমার সুন্দর করতে থাকো। জাস্ট ওয়াও, মেহেন্দি ছিল কুহু, একটু মজা করেছি। তাচ্ছিল্য হাসে কুহু। কুহু কিছু বলতে যাবে তখনই খেয়াল করে নুসাইবা তাকিয়ে আছে ওদের দিকে, খুবই আগ্রহী হয়ে তাদের দিকে। নুসাইবা যথেষ্ট বুদ্ধিমান, তাই তো কুহু সায়রকে ওর সামনে কিছু বলতে চাইছে না। এড়িয়ে যেতে নিলেই সায়র ওকে হাত দিয়ে আবার আটকায়। প্রবলেম কি? কুহু তীক্ষ্ণ ও রাগী চোখে তাকালো। কুহুর কথাটা বেশ গায়ে বিঁধল সায়রের। সে হাত সরিয়ে নিল। কুহু পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সায়রের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়র তো তখনও ঘোরে। কুহু ওর সাথে এমন করে কথা বলল? কুহু তো কখনো এমন নয়। রাহাত ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ছাদে যায় সে। সেখানে প্যান্ডেলগুলো ছাড়ানো হচ্ছে। ছাদের রেলিং এর সাথে ঠেস দিয়ে নিচে দেখে ওখানে নতুন করে রাতের জন্য প্যান্ডেল করা হচ্ছে। ফালতু খরচ, নিচেই করতো। দুই জায়গায় প্যান্ডেল করে ঝামেলা। ভাবনার মাঝে মেয়েলির চেঁচানোর শব্দ আসে কানে। আরে ভাই, কি করলেন এটা? চোখে দেখেন না, দিলেন তো জামাটা নষ্ট করে। নিচে তাকায় রাহাত। একটা মেয়ে সাদা জামা পরে আছে আর তার কাপড়ে পড়ে আছে হলদেটে দাগ লেগেছে। তার সামনেই দাঁড়িয়ে অন্তিক, তার হাতে ফ্রুটিকা। সম্ভবত ধাক্কা লেগেছে আর সাদা জামা হওয়াতে দাগ স্পষ্ট। অন্তিক আর মেয়েটির দিকে তাকিয়ে আছে রাহাত, তার দৃষ্টি উৎসাহিত। অন্তিক নতজানু হয়ে নরম স্বরে বলল, রিয়েলি সরি মিস, আমি খেয়াল করিনি। নিজের জামাটার দিকে তাকিয়ে মেয়েটি হতাশ শ্বাস নিল আর বলল, এখন সরি বললেই কি হবে? আমার নতুন জামাটা সরি, আমি পরিষ্কার করার ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না, ইটস ওকে। অন্তিক আবার বলে, আমি আবারও সরি, খেয়াল করিনি। মেয়েটি মলিন মুখে চলে গেল বাড়ির ভেতরে। ঠিক যতটা সময় দৃষ্টির আড়াল হলো মেয়েটা, ততক্ষণ রাহাত তাকিয়েছিল। অন্তিক আবারও নিচের খাওয়ায় মন দিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। রাহাত ব্রাশ নিয়ে আবারও নিচে নামলো। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কুহুর রুমের কাছে গেল। দরজায় হালকা নক করে ভেতরে প্রবেশ করলো সে। মুখে কেমন বিষণ্ণতা ছেয়ে আছে। রাহাত এগিয়ে গিয়ে ওর কাছে বসে বলল, কিরে, মন খারাপ করে আছিস আজকেও? নসু কোথায়? কুহু মেকি হেসে বলল, রাহাত দীর্ঘশ্বাস নিয়ে বলল, একটু পরে সৃজনকে আনতে যাব আমি, বুঝলি? আম্মু নেই, খেয়াল রাখবি ওর প্রবলেম না হয়। অনেক বছর দেশে আসে না, তোকে নিতে আসবে। কুহু রসিকতার সাথে বিষণ্ণ স্বরে বলে। মাথায় একটা চাটি পড়ে কুহুর। আর যাই হোক, সে আমাদের বেশি কাছের, তাই আমাদের খেয়াল করতে হবে বেশি। আর তাদের বাড়ি যাবি, তাদের সাথে মিশবি না। হেসে দেয় কুহু।
সৃজন এমন না, ও খুব ভালো। হ্যাঁ, একটু মাঝে মধ্যে কেমন করে, তবে ওর যার সাথে ভালো তাকে খুব মায়া করে। নুসিকেও বলবি যেন ওর কাছে কাছে থাকে, একদিনের জন্য যাতে ছেলেটার সমস্যা না হয়। এর মধ্যে নুসাইবা বেরিয়ে আসে। রাহাত ওকে দেখে কুহুকে যা যা বলেছে সব বলে। আবার নুসাইবা ফোঁস করে বলে,